ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু একটা গুরুত্বপূর্ণ টপিক। যে ধরনের যে অধ্যায়ের অঙ্কগুলো করতে সবারই খুব সমস্যা হয় সেটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ সম্বন্ধে বিভিন্ন জনের খুব ভালো ধারণা না থাকার কারণে বিভিন্ন অঙ্কে যখন ভগ্নাংশ আসে তখন অঙ্ক করতে অনেকে খুব প্রবলেম ফেস করে। তো আমরা আজকে এই ভগ্নাংশের বিষয়টা আহ, এই সম্পূর্ণ ক্লাসটাতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে কিভাবে খুব সহজে ভগ্নাংশের অঙ্কগুলো যে কোনো অধ্যায় থেকে ভগ্নাংশের যে অঙ্কগুলো আসে সেগুলো কিভাবে করা সম্ভব। তো প্রথমে আমরা ভগ্নাংশ সম্বন্ধে একটু পরিচিত জেনে নিই। ভগ্নাংশটা হচ্ছে যে যে কোনো সংখ্যা একটা নির্দিষ্ট ভগ্নাংশ যার লব এবং হর আছে। উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাই হচ্ছে হর। তো বিভিন্ন এরকম ভগ্নাংশ আছে। তো আমরা ডিটেলস না বলে অঙ্ক শুরু করে দিই। ভগ্নাংশের অঙ্ক করার আগে বেসিক একটা কথা শিখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে যে কোনো ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা পার্ট। সাপোজ দেখেন যে এই কলমটা যখন সম্পূর্ণ অংশ আছে তখন এটা এক অংশ, কিন্তু এখান থেকে যদি আমি হেডটাকে আলাদা করে রাখি তাহলে যে কলমটা থাকলো এই কলমটা কিন্তু এখন এক অংশ না। ঠিক আছে, এটা হচ্ছে এই সম্পূর্ণ কলমটার সাপোজ 10 ভাগের 1 ভাগ হচ্ছে হেডটা, তাহলে কলমটা হবে 10 ভাগের 9 ভাগ। কিন্তু যখন সম্পূর্ণটা একসঙ্গে ছিল তখন এটা ছিল এক অংশ। এখান থেকে আমরা বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই যে কলমটার হেডটা যদি 10 ভাগের 1 ভাগ হয় তাহলে শুধু কলমের অংশটা কত অংশ, এটা অনেকেই এক অংশ থেকে বিয়োগ করে দেন। এক অংশ বিয়োগ 10-এর 1 সমান সমান 10, 10/1 সমান সমান 10-এর 9। এইভাবে বিয়োগ করতে গেলে অনেক সময় লাগে। আমরা এখানে একটা জিনিস দেখবো যে কিভাবে এক অংশ থেকে খুব দ্রুত অপর অংশটা বাইর করা যায়। তারপর দেখেন যে আপনার কাছে কিছু টাকা আছে, এই টাকাটা থেকে আপনি 3 ভাগের 2 ভাগ একজনকে দান করে দিলেন, তাহলে আপনার কাছে কত টাকা থাকলো? 3 ভাগের 2 ভাগ দিলে আপনার কাছে যখন টাকাটা সম্পূর্ণ ছিল তখন ওটা এক অংশ ছিল। যখন আপনি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলেন তাহলে আপনার কাছে আর 3 ভাগের 1 ভাগ আছে। অর্থাৎ আপনার সম্পূর্ণ টাকাটাকে প্রথমে 3 ভাগ করা হয়েছে, করার পরে 2 ভাগ মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আপনার কাছে আছে 1 ভাগ অবশিষ্ট। এই 1 ভাগটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এখান থেকে আপনার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেই। কনসেপ্টটা হচ্ছে যে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে হর যেটা থাকে অর্থাৎ নিচের ভগ্নাংশে যেটা থাকে সেটা হচ্ছে মোট। সাপোজ আমার কাছে কিছু মার্বেল আছে, এই মার্বেলটার 5 ভাগের 1 ভাগ আমি আমার ছোট ভাইকে দিলাম, তাহলে 5 ভাগের 1 ভাগ দিলে আমার কাছে কতটুকু আছে? এখানে এক অংশ থেকে বিয়োগ করে সময় নষ্ট করার দরকার নাই। আমরা শুধু জাস্ট দেখবো যে লব থেকে হর মিলাতে যতটুকু ঘাটতি ততটুকুই আমার কাছে আছে। অর্থাৎ অবশিষ্টাংশ বাইর করার জন্য লব আর হরের ব্যবধানটা উপরে লিখতে হয় আর হরটা নিচে থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে 5 ভাগের 1 ভাগ অর্থ হচ্ছে আমার মার্বেলটাকে সর্বপ্রথমে 5 ভাগ করা হয়েছে, এখান থেকে 1 ভাগ আমার ভাইকে দেওয়া হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমার কাছে 4 ভাগ অবশিষ্ট থাকলো। এই 4 ভাগ অবশিষ্ট থাকাটা হচ্ছে টোটাল 5 ভাগের 4 ভাগ। এখন আমরা বিভিন্ন পরীক্ষায় কিভাবে ভগ্নাংশের অঙ্কগুলো আসে সেটা আমরা একটু দেখবো। প্রথমে আমরা একটা অঙ্ক 34তম বিসিএস যে অঙ্কটা আসছিল সেই অঙ্কটা একটু দেখবো যে কিভাবে ভগ্নাংশের অঙ্ক বিভিন্ন বইয়ে যে ভগ্নাংশের অঙ্কগুলো দেওয়া আছে সেখানে প্রায় ক্ষেত্রে এক্স ধরে করা আছে। একটা বিষয় আমি খুব ক্লিয়ারলি আপনাদের জানাতে চাচ্ছি সাজেশন আকারে, যে এক্স ধরে যে কোনো অঙ্ক করতে গেলে খুব সময় লাগবে। কারণ কি? যে এক্স এর বিষয়টা আমাদের মাথায় খুব সহজে খেলে না। তো আমরা যদি এক্স না ধরে অঙ্কগুলো করতে পারি তাহলে সেভাবে কিভাবে করা যাবে সেটা আমরা এখন শিখবো। তো আমরা প্রথমে একটা অঙ্কটা পড়ি 34তম বিসিএস আসতে, যে 20 ফুট লম্বা একটা বাঁশকে এমন ভাবে 2 ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3। 2/3 ভগ্নাংশ পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই ভগ্নাংশটি পড়বেন, এবং ভগ্নাংশের পূর্বে যে কথাটা বলছে সেই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অঙ্কটা এখন সাজাই। 2/3 অর্থ হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগটা কি? ছোট অংশটি ছোট অংশটি বড় অংশের 3 ভাগের 2 ভাগ। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি, খেয়াল রাখবেন যে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের পূর্বে যে সংখ্যাগুলো থাকে এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং ভগ্নাংশের আগের যে কথাগুলো যার সঙ্গে রয়ের থাকে সেই সংখ্যাটা নিচে হয়। এখান থেকে আমরা একটা চিত্র আর্ট করে বিষয়টা আরো ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। তো এটা টোটাল বাট, এই বাসটা হচ্ছে এই খুঁড়িটা হচ্ছে 20 ফুট। এই 20 ফুট বাসকে আমরা 2 ভাগ করছি। 2 ভাগ সমান সমান না, 2 ভাগ একটু ছোট বড়। এর মধ্যে উপরের ভাগটা হচ্ছে 2 ভাগ আর নিচের ভাগটা হচ্ছে 3 ভাগ। তাহলে বাসটাকে আমরা টোটাল কয় ভাগ করলাম?
এখানে দেখা যাচ্ছে যে 3 ভাগ আর 2 ভাগ 5 ভাগ, তাহলে 20 ফুট একটা লম্বা বাঁশকে যদি 5 ভাগ করা হয় তাহলে প্রতি 1 ফুটে পড়বে 4 ভাগ করে। এখন আমরা এখান থেকে যে প্রশ্নটার অ্যান্সার বাড়ি করতে বলছে যে ছোট অংশটার দৈর্ঘ্য কত। ছোট অংশটার দৈর্ঘ্য হবে অবশ্যই এখানে উপরের 2 ভাগই হচ্ছে ছোট অংশটার দৈর্ঘ্য, তাহলে 4 4 8। যদি বলা হতো যে বড় অংশটার দৈর্ঘ্য কত, তাহলে 3 আর 4 12। ঠিক আছে, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমরা সবসময় ভগ্নাংশটাকে ভালোভাবে ইউজ করবো। ভগ্নাংশ 3 ভাগের 2 ভাগ অর্থ হচ্ছে বড় অংশটা 3 ভাগ হলে ছোট অংশটা 2 ভাগ। এবং প্রশ্নে যে 20 সংখ্যাটা দেওয়া আছে, এই 20টা হচ্ছে মোট। তাহলে আমরা দেখি যে টোটাল কত ভাগ করা হয়েছে ভগ্নাংশটাকে, যে 3 ভাগ আর 2 ভাগ মিলে হচ্ছে বাঁশটাকে মোট 5 ভাগ করা হয়েছে। এই 5 ভাগ 20 ফুট বাঁশকে 5 ভাগ করলে এক অংশে পরে 4 ভাগ, 4 মিটার করে। এবং ছোটটা যেহেতু 2 অংশ, তাহলে 4 2 8 হবে অ্যান্সার। আচ্ছা, এটা আমরা আরো কনসেপ্ট আরো ক্লিয়ার করবো। আর একটা অঙ্ক পড়ি, ঠিক আছে? পরবর্তী একটা অঙ্ক আসছে, সেটা হচ্ছে যে 25 ফুট লম্বা একটা বাঁশকে এমন ভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 4 ভাগ হয়। বেশি পড়ে বই বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ প্রশ্ন পড়ার জন্য এক্সট্রা সময় নেই। অঙ্ক সমাধান করার সময় হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড। এই জন্য আমাদের কি করতে হবে, যে 25 ফুট বাঁশটা হচ্ছে টোটাল 25 ফুট, এবং এমন ভাবে ভাগ করা হয়েছে যেন ছোট অংশটা বড় অংশের 4-এর 1 হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে বড় অংশটা হচ্ছে 4 ভাগ হলে ছোট অংশটা 1 ভাগ, তাহলে মোট কত ভাগ? আচ্ছা, মোটটা কেন বার করবো? মোটটা এই জন্য বার করবো কারণ আমাদের যে 25 দেওয়া আছে, এই 25টা হচ্ছে মোট। আমরা বুঝতেছি যে 4 ভাগ আর 1 ভাগ হচ্ছে মোটে 5 ভাগ। 25 ফুট বাঁশকে যদি 5 ভাগ করা হয় তাহলে এক অংশে পরে 5 ফুট করে। এখন আমরা উত্তর বার করতে বলা হচ্ছে ছোট অংশটির দৈর্ঘ্য কত। স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি ছোট অংশটা হচ্ছে 5 ফুট। আবার যদি বলতে বড় অংশটার দৈর্ঘ্য কত, তাহলে বড় অংশটা হবে 20 ফুট। এখান থেকে আমরা বেসিক যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে বিভিন্ন বইয়ে যেভাবে করে দেওয়া আছে, একটা আপনার একটু দেখা দিই। যে বইয়ে দেওয়া আছে, ধরি বড় অংশটি এক্স এবং ছোট অংশটি এক্স এর 4-এর 1। প্রশ্ন মতে সমান সমান x/4। প্রশ্ন মতে কি, যে এক্স প্লাস x/4। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে আমরা ছোট ছোট সংখ্যাগুলো, যে অঙ্কটা খুব মুখোমুখি একটু আগে পারলাম, ওই অঙ্কটা যখন আপনি এক্স প্লাস x/4 ধরে করতে যাবেন, তখন সহজে আপনার মাথা কাজ করবে না, এবং এখানে সময়টা বেশি লাগবে। অঙ্কটা হয়তো সমাধান হবে, কিন্তু সময়টা বেশি লাগবে। তো আমাদের যেহেতু প্রতিটা সেকেন্ডে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার হলে, এই জন্য আমরা সময় থাকতে কিভাবে দ্রুত অঙ্ক শিখবো, করা সম্ভব, সেটা আমরা শিখে রাখবো। এই জন্য আমরা এভাবে না গিয়ে যেভাবে আমরা একটু আগে আলোচনা করলাম সেভাবে শিখবো। আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে আলোচনা করব। আমরা এখানে একটা পদ্ধতি শিখলাম, যে কিভাবে ভগ্নাংশকে উপরে নিচে যোগ করে বাকি অংশটার মান বের করা হয়। আমরা একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শিখি, সেটা হচ্ছে যে একটা ক্লাসে কিছু ছাত্রছাত্রী আছে, এখানে বলা নাই কিন্তু বলা আছে কি, যে ছাত্রদের 5-এর 2 ভাগ। খুব ইম্পর্টেন্ট কথা খেয়াল করেন, কথাটা একটু প্রশ্নটা দেখেন, যে কিছু ছাত্রছাত্রী আছে, কতজন বলা নাই, বাট বলা আছে যে ছাত্রীরা হচ্ছে ছাত্রদের, তাহলে রয়ের আছে যার সঙ্গে, তাহলে অর্থাৎ হচ্ছে যে 5-ভাগের 2 ভাগ। 5 ভাগ ছাত্র হলে 2 ভাগ ছাত্র। এখন বলা আছে যে যদি ছাত্রছাত্রীদের পার্থক্য হয় 15 জন, পার্থক্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন, অর্থাৎ মোট কতজন ছাত্রছাত্রী আছে, এটা আমাদের বাইর করতে হবে। তো এখান থেকে আমাদের ভগ্নাংশের অঙ্কে যে বিষয়টা আপনারা গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে এই ভগ্নাংশের উপরে নিচে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এইটাকে কিভাবে ইউজ করা যায়। তাহলে এখানে নিচে দেওয়া আছে 5, এই 5টা হচ্ছে ছাত্রদের সংখ্যা, আর ছাত্রীদের সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 5টা ছাত্র থাকলে 2টা ছাত্র, তাহলে মোটে 5 দল আর 2 অংশ মিলে কত হচ্ছে 7 অংশ, অর্থাৎ ছাত্রছাত্রীদের মোট অংশ হচ্ছে 7। বাট এবার প্রশ্নে যে 15 দেওয়া আছে, এই 15টা মোট অংশ নাই, মোট ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া নাই। তাহলে আমরা এই 7 অংশের মান যেহেতু দেওয়া নাই, সেহেতু এইভাবে যাব না, আমরা এভাবে করব, যে 15 জন যেহেতু পার্থক্য, আমরা এখানে দেখতেছি যে ছাত্ররা 5 অংশ হলে ছাত্রীরা 2 অংশ, তাহলে এখানে ওদের ব্যবধান কত অংশ, 3 অংশ। খেয়াল করেন খুব সিরিয়াসলি, যে 3 অংশ হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যবধান। এই 3 অংশের মান হচ্ছে 15, কারণ এখানে 15 দেওয়া আছে পার্থক্য। 3 অংশের মান 15 হলে এক অংশের মান কত হবে, অবশ্যই 5 হবে। এক অংশের মান যদি 5 হয়, এখন আমাদের বাইর করতে বলা হয়েছে যে মোট ছাত্রছাত্রী কত অংশ। মোট ছাত্রছাত্রী যেহেতু 7 অংশ, তাহলে 7 অংশের মান হবে 5-7 35, অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 35 জন। এখান থেকে যে বিষয়টা আমরা শেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভগ্নাংশের অঙ্কগুলা, ভগ্নাংশের উপরে নিচে যে লব এবং হর থাকবে, সেই লব এবং হর গুলাকে সুন্দরভাবে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে ভগ্নাংশ ছাড়াই এক্স না ধরে অঙ্কগুলো খুব দ্রুত করা যায়। আমরা এখানে একটা জিনিস শিখলাম, আরো খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবো। কারণ আমরা শিখবো যে ভগ্নাংশের বিভিন্ন মান দেওয়া থাকলে
কিভাবে অঙ্কটা করতে হয়। আমরা একটা অঙ্ক পড়তেছি, অঙ্কটা একটু খেয়াল করেন। যে বলা হচ্ছে কি, যে একটা বইয়ের 96 পৃষ্ঠা পড়বার পরেও 13 এর 5 অংশ অবশিষ্ট আছে, পড়া অবশিষ্ট আছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো যে 96টা পৃষ্ঠা পড়া হয়ে গেছে, তারপরে 13 এর 5 অবশিষ্ট আছে। আমরা একটু চিত্র আঁট করে একটু দেখি। সাপোজ মনে করি এটা একটা বই। এই বইটা যখন সম্পূর্ণটা ছিল তখন এক অংশ ছিল, এর মধ্যে থেকে এটাকে 13 এর 5 অর্থ হচ্ছে যে বইটাকে মোট 13 ভাগ করা হয়েছে, তার মধ্যে থেকে 5 ভাগ পড়া হয়ে গেছে। 96 পৃষ্ঠা পড়া হয়ে গেছে, 13 ভাগের 5 ভাগ পড়া অবশিষ্ট আছে। তাহলে 13 ভাগের 5 ভাগ হচ্ছে অবশিষ্ট। এখন দেখেন যে এখানে অবশিষ্ট যদি 13 ভাগের 5 ভাগ হয়, তাহলে পড়া হয়ে গেছে 13 ভাগের 8 ভাগ। এখন এই 13 ভাগের 8 ভাগের মানই হচ্ছে 96। বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি। 13 ভাগের 8 ভাগ হচ্ছে যেটা পড়া হয়ে গেছে, এবং 96 পৃষ্ঠা হচ্ছে পড়া হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 13 ভাগের 8 ভাগের মান হচ্ছে 96। তাহলে এক অংশের মান কত হবে? এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শিখি, যে যে কোনো সময় যে কোনো অঙ্কে ভগ্নাংশের মান দেওয়া থাকলে আর এক অংশের মান বের করতে চাইলে সেই মানটা লিখে ভগ্নাংশটাকে উল্টিয়ে গুণ করতে হয়। তাহলে 8 × 12 = 96, 12 × 13 হচ্ছে 156। বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করবো। সাপোজ ধরে যে একটা বইয়ের 4 ভাগের 3 ভাগের মান হচ্ছে 20, তাহলে বইটার সম্পূর্ণ অংশের মান কত হবে? এটা করার সিস্টেমটা হচ্ছে এক অংশের মান বের করার জন্য 20 লিখে এই ভগ্নাংশটাকে উল্টিয়ে গুণ করতে হবে। বিষয়টা আমরা আরো ক্লিয়ার করবো। আর দু একটা প্রশ্ন দেখি। সেই প্রশ্নটা হচ্ছে যে পিএসসির একটা পরীক্ষা আসছে, সেটা হচ্ছে কোন সংখ্যার 7/3 এর মান 48। কোন সংখ্যার 7/3 এর মান 48? এটা দেখি যে একটা অজানা সংখ্যা, সংখ্যাটা কত আমরা জানি না, কিন্তু এই সংখ্যাটা যদি 7/3 নেওয়া হয়, তার মান হয় 48। তাহলে আমরা লিখতে পারি 7/3 অংশ সমান সমান 48। তাহলে এক অংশ সমান সমান হবে 48 গুণন উপরে 7 নিচে 3। তাহলে 3 × 16 = 48 এবং 7 × 16 = 102। আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখবো এখান থেকে, যে কিভাবে এই ভগ্নাংশের মানগুলা খুব দ্রুত এক্স না ধরে বাড়ি করা সম্ভব। একটা প্রশ্ন পড়ি, যে একটি সম্পত্তির 8/7 মূল্য 9,100 টাকা হলে সম্পত্তিটির 4/3 মূল্য কত? তাহলে 8/7 এর মান হচ্ছে 91। সবার প্রথমে এখন এক অংশের মান আনতে হবে। এক অংশের মান আনতে চাইলে 91 গুণন উপরে 8 নিচে 7 আমরা শিখলাম। তাহলে 7 × 13 = 91, 8 × 13 = 104। এভাবে ভগ্নাংশটা থেকে আমরা মানটা বের করবো। এখানে আমরা একটা প্রশ্ন পড়ি, সেটা হচ্ছে যে একটি সম্পত্তির 15/8 মূল্য 4800 টাকা, ওই সম্পত্তির 3/1 মূল্য কত? আমরা দেখি 15/8 মূল্য যদি 4800 টাকা হয়, তাহলে 3/1 মূল্য কত হবে? 4800 টাকা হলে সবার আগে নিয়ে আসবো আমরা এক অংশের মান। এক অংশের মান আনার জন্য উপরে 15 নিচে 8, তাহলে 6 আসছে 48। এবার আমরা দেখবো এক অংশের মূল্য হবে 6 × 15 = 90, 90,000, 9,000, 48,000 থেকে 9,000, 90,000। 3/1 মূল্য হবে 90,000 এর 3 ভাগের 1 ভাগ সমান সমান 90 গুণন 3,000, 30,000। আচ্ছা, তাহলে এখান থেকে আরো দু একটা প্রশ্ন আমরা দেখবো, যে এক ব্যক্তি সম্পত্তির 3/2 পুত্রকে এবং 3/1 কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল, সম্পূর্ণ সম্পত্তিটির মূল্য কত? এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরীক্ষা আসছে। আমরা দেখি যে 3/2 হচ্ছে পুত্র পেয়েছে আর কন্যা পেয়েছে 3/1। তাহলে তাদের ব্যবধানটা হচ্ছে 3/1। এই 3/1 মান হচ্ছে 1500। তাহলে এক অংশের মান হবে 1500 গুণন 3 সমান সমান 4500। এভাবে যে কোনো ভগ্নাংশের অঙ্ক করা সম্ভব। তো আপনারা এই বিস্তারিত বিষয়টা আরো ভালোভাবে পাওয়ার জন্য আমার খায়রুলস বেসিক ম্যাথ বইটি সংগ্রহ করুন। এটা আপনার পার্শ্ববর্তী যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে, এবং বিস্তারিত জানার জন্য খোঁজ করুন 01751332407, অথবা ফেসবুক পেজ আছে আমাদের, ফেসবুক পেজে আপনারা খুঁজতে পারেন খায়রুলস বেসিক ম্যাথ। এই বইয়ের বৈশিষ্ট্য হলো যে বইয়ে সাধারণ নিয়মে না করে যে কোনো অঙ্ক
কিভাবে মুখে মুখে করা সম্ভব এই বিষয়টা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।